সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন এবং প্রার্থীও হতে পারেন প্রতীকুর রহমান, এমন খবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তারপরেই দিলীপ ঘোষের যে ওয়াইফ রিঙ্কু মজুমদার, তিনি এবারে প্রার্থী হওয়ার জন্য বিজেপিতে আবেদন করেছেন। আমার ক্যাবিনেট মিনিস্টার হওয়ার শখ ছিল। হাজার হাজার সিভি জমা পড়ছে, তার মধ্যেও আমিও ওরকমই আশাবাদী। আমরা চাই কিছুটা পরিবর্তন করতে। তাই আমি যদি নাও হই, আমার হাজবেন্ড হলেও আমার শখটা পূরণ হয়ে যাবে। আমি ব্যাকহ্যান্ডে কাজ করতে চাই। কিন্তু বিজেপি যদি প্রার্থী তাকে না করে, তাহলে কি তিনি আবার বিজেপি ছেড়ে তৃণমূলের প্রার্থী হওয়ার আবেদন করবেন বা দল ত্যাগ করবেন? কিছুদিন আগেই আপনারা জানেন যে দিলীপ ঘোষ এবং তার ওয়াইফ একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে গেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাসি মুখে কথা বলেছিলেন দিলীপ ঘোষের ওয়াইফ রিঙ্কু মজুমদার এবং দিলীপ ঘোষ। তারপরে জল্পনা ছিল যে দিলীপ ঘোষ কি আপনার বিজেপি ছেড়ে তৃণমূলে যাবে, যদিও তিনি এখনও মাঝখানেই রয়েছেন, কি করবেন ভবিষ্যৎ বলবে। কিন্তু রিঙ্কু মজুমদার, তারও খুব ইচ্ছা রাজনীতি করার, জনপ্রতিনিধি হওয়া, রাজনীতি করতেন আগে থেকেই, তিনি বিজেপি দলটা করতেন। কিন্তু তিনি যদি বিজেপি তাকে যদি প্রার্থী না করেন, সেক্ষেত্রে কি হতে পারে? কারণ গতকাল একটি কল রেকর্ড আমরা শুনেছিলাম খবরওয়ালা সোমনাথের ইউটিউব চ্যানেলে, অর্থাৎ সোমনাথ বিশ্বাস, সোমনাথদার ইউটিউব চ্যানেলে। সেখানে কিছুটা হলেও রিঙ্কু মজুমদার অর্থাৎ দিলীপ ঘোষের ওয়াইফকে কিন্তু কিছুটা হলেও বেসুরো লেগেছিল। সেখান থেকেই কিন্তু খবর যে তাহলে, এবং আপনারা জানেন সৃজন ভট্টাচার্যের নাম উঠে আসছে, তিনিও নাকি যাদবপুর থেকে তৃণমূলের প্রার্থী হতে পারেন। দীপশিতা ধরের নাম উঠে আসছে, যদিও সৃজন ভট্টাচার্য, দীপশিতা ধর তারা অস্বীকার করেছেন। কিন্তু প্রতীকুর রহমান, তিনি হয়তো দু একদিনের মধ্যেই তৃণমূলে যোগ দিতে পারেন। কিন্তু দিলীপ ঘোষের ওয়াইফ, তিনিও মানে গতকাল আমরা দেখেছিলাম কার্শিয়াংয়ের বিজেপির একজন বিধায়ক, তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। এটা চলতেই থাকছে। কেউ বলছে বিজেপি ধর্মনিরপেক্ষ নয়, কেউ বলছে বিজেপি বিদ্বেষের রাজনীতি করে, কেউ বলছে বিজেপি এসআইআর করে বাংলা বাঙালিকে বিপদে ফেলেছে, কেউ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে ব্যাপক লড়াই করেছেন একজন অ্যাডভোকেট হিসাবে। ক্ষীর ভাণ্ডার বা যে সমস্ত প্রকল্প, যুবর সাথে এই প্রকল্পগুলো মানুষের খুবই উপকার হচ্ছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে অনেকেই তৃণমূলে চলে আসছেন। এরপরে কি রিঙ্কু মজুমদার? সম্পূর্ণ কল রেকর্ডটি শুনুন। আমরা কথা বলেছিলাম খবরওয়ালা সোমনাথ অর্থাৎ সোমনাথ বিশ্বাস দাদার সঙ্গে, তিনি কি বলছেন শুনুন। ভিডিওটি শেয়ার করুন আর আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানান। সোমনাথ দা, আমরা দেখলাম যে দিলীপ ঘোষের ওয়াইফ, তিনি বিজেপিতে প্রার্থী হওয়ার জন্য আবেদন করেছেন। যদিও সেই আবেদন কয়েক হাজার পড়েছে বলে দিলীপ ঘোষ জানিয়েছেন। তো বিজেপি যদি প্রার্থী না করে মানে দিলীপ ঘোষের ওয়াইফকে, তাহলে কি তিনিও প্রতিকুর বা ওদিকে কালিম্পং এর বিধায়ক, বিজেপির বিধায়ক বা আরো অন্যান্য নেতাদের মতো তিনিও তৃণমূলে চলে আসতে পারেন বা টিকিটের আবেদন করতে পারেন? না, তোমাকে ন্যারেটিভটা বুঝতে হবে। তোমার প্রশ্নের উত্তরে আমি বলি, তুমি যে দুজনের নাম করলে রিসেন্ট টাইম, একজন হলো প্রতীকুর রহমান, যে আগামীকাল আমতলায় তৃণমূলের একজন বড় নেতার হাত ধরে দুপুর 2টোর সময় জয়েন করতে চলেছে। এটা নিয়ে খুব চর্চা হচ্ছে বলে তোমার প্রশ্নের মধ্যে ওই নামটা চলে এলো। আর একজন বিষ্ণুপ্রসাদ শর্মা, তার নামটাও চলে এলো, যেটু এটা নিয়ে চর্চা হচ্ছে। তিনি গতকাল ব্রাত্য বসু, শশী বাজার হাত ধরে জয়েনিং করেছেন। এবং দুজনের সম্পর্কে আমি একটু বলে রাখি, দুজনের নাম যেহেতু তুলেছো, তারপরে আমি দিলীপ বাবুর স্ত্রী সম্পর্কে বলছি। বিষ্ণুপ্রসাদ শর্মা হলো বিজেপির সেই এমএলএ, বিজেপির প্রতীকে জেতা সেই এমএলএ, যিনি 2021 সালে কার্শিয়াং থেকে জিতে 2022 সাল থেকেই তিনি বিদ্রোহী। কিন্তু এমনটা নয় আচমকা তিনি চলে এসছেন, 2022 সাল থেকেই তিনি বিদ্রোহী। ভোটের আগে তিনি রিজাইন দিয়েছেন এবং তৃণমূলে এসছেন। আর প্রতীকুর রহমান, তিনি লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তার আগে ডিওয়াইএসএফআই এর নেতা ছিলেন। দুজনেই পরিচিত মুখ এবং দুজনেই শিক্ষিত। কিন্তু এদের সঙ্গে দিলীপ ঘোষের ওয়াইফের একটা ডিফারেন্স আছে। এরা কেউই কিন্তু, তোমার প্রশ্নের উত্তরটাই বলছি, এরা কেউই কিন্তু টিকিটের জন্যই তৃণমূলে জয়েন করেনি। বিষ্ণুপ্রসাদ শর্মা হোক বা প্রতীকুর রহমান হোক, এমনটা নয় এদের সঙ্গে তৃণমূলের শর্ত হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, এমনটা নয়। এর আগেও দেখবে চন্দন মণ্ডল, ময়নার বড় নেতা বিজেপির, তিনিও তৃণমূল কংগ্রেসে কিছুদিন আগে জয়েন করেছে। কারোর সঙ্গে ওরকম ভাবে টিকিটের চুক্তি হয় না। এইবারে আসল প্রসঙ্গে আসি। না, এখানে একটা কথা বলে রাখি। আমরা দেখেছিলাম বর্তমানে রাজ্য সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনিও ইতিপূর্বে মানে তৃণমূলের বিধায়ক হওয়ার আগে তালাচাবি বা আরো বিভিন্ন এতে তিনি ভোটে লড়াই করলেও তিনি জয়লাভ করতে পারেননি, কিন্তু অবশেষে তৃণমূলে এসে বিধায়ক এবং মন্ত্রী দুটোই হয়েছেন। তো প্রতীকুর রহমানও বারবার বামেদের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন, জিততে পারেননি। এবং যদিও কালিম্পং এর বিধায়কের ক্ষেত্রে বিষয়টা আলাদা, তিনি তো বিধায়ক ছিলেনই।
বামেদের অন্যান্য নেতাদের ক্ষেত্রেও কিন্তু আমরা তাই দেখছি। যেমন দেখুন শতরূপ ঘোষ বারবার ভোটে দাঁড়ায়, বারবার হারছে। দীপশিতা ধর, ভালো ভালো মুখ, সৃজন ভট্টাচার্য। তো এরা কি টিকিটের জন্য তৃণমূলে আসতে পারে? মানে এটা একটা প্রশ্নের আর কি অ্যাঙ্গেল আর কি। আমি তোমাকে বলছি, তুমি যে নামগুলো করলে, আহ, প্রতিকূলের ব্যাপারটা তো ছেড়ে দাও, অতীত। তুমি যে নামগুলো করলে, দীপশিতা ধর বেসিক্যালি হারামাত পরিবারের ছেলে, পরিবারের মেয়ে, মোটেও ভালো মুখ নয়। দীপশিতা ধর মোটেও ভালো মুখ নয়। পেটে বিদ্যা থাকলেই ভালো মুখ হওয়া যায় না। ভাইরাল সুচিত্রারও পেটে বিদ্যা আছে। দীপশিতা যে ইউনিতে পড়তো, দীপশিতার পারিবারিক ব্যাকগ্রাউন্ড জেনে নেবে। ওর দাদা, ওর দাদু একজন ট্রেডমার্ক হারমাত। হারমাত শব্দটি প্রথম বাজারে এনেছিলেন প্রয়াত শ্রদ্ধেয় বরুণ সেনগুপ্ত মহাশয়, বর্তমান পেপারের তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক। এই দীপশিতাদের দাদুকে দেখেই তিনি এই হারমাত শব্দটি বাজারে প্রচলন করেছিল। দীপশিতা মোটেও ভালো মুখ নয়, শিক্ষিত হতে পারে, ভালো মুখ নয় মানে আমি অন্য দিক থেকে খারাপ বলছি না, মানে ভালো মুখ নয়, ঠিক আছে। শতরূপ মোটেও ভালো মুখ নয়, টিভি চ্যানেলে ভালো মুখ হতে পারে, মানুষের দরবারে ভালো মুখ নয় না। তো একই জায়গা থেকে একই ব্যক্তির কাছে বারে বারে একই মার্জিনে হারে, এবং তার মধ্যে সিপিএম আমলে জিতেও, মানে সিপিএম আমলে দাঁড়িয়েও হাঁটে। ভালো মুখ এরা কোনোটাই নয়। আর প্রতিকূল কতবার ভোটে দাঁড়িয়েছে? প্রতিকূল একবারই ভোটে দাঁড়িয়েছে, তাকে বাঘের মুখে ফেলে দেওয়া হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে ফেলে দেওয়া হয়েছিল। ফলে শতরূপের কোনো ভ্যালু নেই, ওর টিভি চ্যানেলটাই থাকবে আর আলিমুদ্দিনের পাঁচিলটা থাকবে, এরকম কোনো ব্যাপার নেই। এবারে তোমার যেটা রিঙ্কু মজুমদারকে নিয়ে তুমি যে প্রশ্নটা করছো, তার উত্তরটা আমি দিই। সেটা হলো যে এই যে শুধু বিজেপি নয়, এক্ষেত্রে আমি বলে রাখি, বিজেপি বলো, তৃণমূল কংগ্রেস বলো, বা অন্য কোনো দল, আমরা ভারতবর্ষের আরো বিভিন্ন রাজ্যে দেখেছি, এরা এই ভোটের আগে একটা ড্রপ বক্স দিয়ে কি করে জানো? ড্রপ বক্স দিয়ে বোঝানোর চেষ্টা করে যে দলের মধ্যে গণতন্ত্র আছে, আমরা এটা এটা প্রতীক হিসাবে। এই বিজেপির ড্রপ বক্সটা হলো ওই হোয়াটসঅ্যাপে মেম্বারশিপ নেওয়ার মতো আর কি। তুমি এক্ষুনি আকরামুল বাগানি, তুমি এক্ষুনি তোদের মেম্বারশিপটা বন্ধ হয়ে আছে, যে সময় ওরা মেম্বারশিপ করছিল ওই মিসড কল দিয়ে মেম্বারশিপ, তুমি আকরামুল বাগানি তুমি মিসড কল দিলেও দেখবে তার সঙ্গে সঙ্গে তোমার নাম রেজিস্টার হয়ে যেত, ঠিক আছে। মিসড কলে মেম্বারশিপের মতো এরকম ড্রপ বক্সে ফেলা। রিঙ্কু মজুমদারের সঙ্গে কাল আমার বেশ কিছুক্ষণ কথা হয়েছে, আমি ওনার অভিব্যক্তি জানতে চেয়েছি, উনি স্বীকার করেছেন হ্যাঁ আমি বায়োডাটা জমা দিয়েছি। উনি 3টে বিধানসভার নাম নিয়েছেন, যে 3টে বিধানসভায় উনি দাঁড়াতে চান বলে পার্টির কাছে ইচ্ছা প্রকাশ করেছেন। ওই ড্রপ বক্সে চিঠি ড্রপ বক্সেই পড়ে থাকবে, ওকে খুলেও দেখবে না। সেই 3টে বিধানসভার নাম হলো, একটা হলো রাজারহাট নিউ টাউন, যেখানে উনি এবং দিলীপ বাবু বর্তমানে বসবাস করেন। 2 নম্বর হলো বীজপুর, যেখানে রিঙ্কু মজুমদারের বাপের বাড়ি। আর 3 নম্বর হলো মেদিনীপুর, যেখানে রিঙ্কু মজুমদারের শ্বশুর বাড়ি। এই 3টে জায়গার তিনি দিয়েছেন, এবং ওটা ড্রপ বক্সে ড্রপই হয়ে থাকবে, ও বক্সের তালাচাবি আর খুলবে না। এবারে রিঙ্কু মজুমদারকে প্রার্থী করবে কি করবে না সেটা রিঙ্কু মজুমদার নিজেও কনফিডেন্ট না, এবং কনফিডেন্ট নয় বলেই তিনি আমার কাছে কিন্তু কালকের পার্টির বিরুদ্ধে একগ্রাস ক্ষোভ উগড়ে দিয়েছেন। তো সেক্ষেত্রে যেটা হয়েছে, আমার রিঙ্কু মজুমদারের কথাতে আমার মনে হয়েছে উনি দলের উপর একটা চাপ তৈরি করতে চাইলেন, সবাই পেলে আমি পাবো না কেন। এমন অনেকেই টিকিট পাচ্ছেন, মহিলা হোক পুরুষ হোক বিজেপির, যাদের ন্যূনতম যোগ্যতা নেই। উনি শুভেন্দু অধিকারীর একদম সরাসরি নাম নিয়ে, তার পরিবারের, তার ভাইয়ের বইয়ের নাম নিয়ে বলেছেন, যে সোনাক্ষী নাকি একটা নাম নিয়েছেন, বলেছেন তাদের পরিবার থেকে তারা যখন তখন এসে দলের টিকিট পেয়ে যাবে, একই পরিবার থেকে একাধিক টিকিট পাবে। তাহলে আমার বেলা এইগুলো হবে কেন? আমার তো একটা অ্যাম্বিশন আছে, আমার তো একটা ইচ্ছা আছে, সেগুলো তাহলে আমার ক্ষেত্রে কেন আমি বঞ্চিত হবো? আমি কি দিলীপ ঘোষের ওয়াইফ বলে দিলীপ ঘোষকে বিয়ে করাটা কি আমার অন্যায় হয়েছে? এই দিলীপ ঘোষের হাত ধরেই যারা একটা সময় বিজেপির পদ পেয়েছে, সে মহিলা পুরুষ নির্বিশেষে, তারাই এখন আমাকে দেখে নাক সেটকায়, হ্যাঁ এই দেখো দিলীপ ঘোষের ওয়াইফ। এই কথাগুলি যখনই, দেখো রিঙ্কু মজুমদার তো আমার কেউ হয় না, আমি একজন সাংবাদিক, উনি একজন পলিটিক্যাল পার্সন, বা দিলীপ ঘোষের ওয়াইফ যাই হোক না কেন, উনি সেই হিসাবে আমার সাথে কথা বলেছেন। আমি তো ওনার পরিবারের লোক কেউ নেই, উনি আমার আত্মীয় নন। তাহলে উনি আমার কাছে এই কথাগুলো বললেন, মানে উনি জানেন এই কথাগুলো ওপেন ফোরামে যাবে। বুঝতে পারছি তোমাকে, এই কথাগুলো তো আমার মধ্যে থাকবে না, এবং আমি তো ওনাকে বলেছি, আপনার রিয়াকশন আমি নিচ্ছি। তাহলে যখন উনি সুস্থ মাথায় প্রায় 20 মিনিট ধরে আমাকে তার মনের ভাবগুলো বললেন, তার মানে বুঝতে হবে ড্রপ বক্সের
মানে ওনার যে আবেদন, ওনার যে বায়োডাটা, সেটা ওই ড্রপ বক্সেই পড়ে থাকবে, বাক্সের চাবি আর খুলবে না। এবং একরাশ অভিমান আছে। তোমার প্রশ্ন হলো যে উনি কি অন্য কোনো দলে যেতে পারে, সেখানে আমি এই প্রশ্নটা আমি করেছিলাম। তুমি যেমন সাংবাদিকের মতো করছো, আমিও সাংবাদিকের মতোই ওনাকে প্রশ্নটা করেছিলাম। উনি পরিষ্কার বলে দিয়েছেন আমি বিজেপিতে থাকবো, আমি টিকিট না পেলেও বিজেপিটা করব, আমি বসবো না। কখন কিভাবে, খুব সিগনিফিকেন্ট এই জায়গাটি আক্রামুল, কখন কিভাবে আহ, আদায় করে আনতে হয়, নিজের অধিকারটা বুঝে নিতে হয়, সেটা আমি খুব ভালো করেই জানি।